নমস্কার বন্ধুরা, ল্যাদ বসন্তে সবাইকে স্বাগত জানাই। ল্যাদ মানে আজকে প্রচণ্ড পরিমাণে ল্যাদ দিন। বাবা গো, যদি আমি দেশের প্রধানমন্ত্রী হতাম তাহলে আজকের দিনে ঘোষণা করতাম আজকে হচ্ছে ল্যাদ দিবস, সবাই যে যেমন পারেন আজকের দিনে ল্যাদ খান। ওহ বাপরে বাপ, কী পরিমাণে ঘুম পাচ্ছে, আজকে কিছুই করতে ভালো লাগছে না। আর প্রত্যেক বছরে এইরকম সময়টাতেই আমার এই ঠান্ডা যাচ্ছে গরম আসছে কোনো একটা দিন এইরকম মারাত্মক পরিমাণ ল্যাথার্জি আসে সব কিছুতে। মানে মনে হয় খালি বসে থাকি, খালি ঘুমাই। একটু আগে পর্যন্ত ইচ্ছা করছিল থাক আজকের দিনে ব্লগ থেকে ছুটি নিই, তারপর ভাবলাম ছাতার মাথা মরে তো আর যায়নি, ঠিকই তো আজই ব্লগ থেকে ছুটি নেবো কেন। এইরকমভাবে হলেই এই ল্যাদ দিনে ল্যাদ ব্লগই হবে, কিন্তু ব্লগ তো যা হোক করতেই হবে। তো এক্ষুনি আমার মানে ল্যাদ সুখের পেছনে আগুন লাগাতে চলে আসবে আমাদের মামুনি এসে বলে দিয়েছি মামুনকে যে পুরো ঘরে এই ঘরটায় সব জানলাগুলো আজকে তুই মুছে দিবি। তা ও জানলা মুছে দিয়ে গেলে স্বভাবতই আমাকে বিছানা চাদর টাদর সব কিছু আজকে চেঞ্জ করতে হবে, তুলতে হবে, বদলাতে হবে এইসবগুলো। তো আজকে শুধু একটা ঘরই ও করবে এবং কালকে থেকে মোটামুটি জানলা দরজাগুলো সাফ করতে শুরু করে দেবে, জানলাগুলো আর কি, গ্রিলগুলো। তবে এই যেটা হচ্ছে, এটা হওয়ার পরে যে কিছুদিনের মধ্যে আবার পড়ে আসবে, মানে এটা নববর্ষের আগে ঝাড়া পোছা নয়। নববর্ষের আগে এতদিন আগে তো হয় না, কিন্তু এত ধুলো পড়ছে যে বলার মতো না। বৃষ্টি না হলে যা হয়, তবে কালকে শিলিগুড়িতে সামান্য একটু বৃষ্টি হয়েছে, না হওয়ার মতো, মানে ঘোমটা তোলা বৃষ্টি, ছাতা খোলা বৃষ্টি না, ঘোমটা তোলা বৃষ্টি। যেটা ঘোমটা উঠিয়েছে এখান থেকে এইটুকু গেছে মানুষ, তাতেই শুকিয়ে গেছে। এবং কোনো মানুষের বাড়ি যদি এখান থেকে 10 পা দূরে হয়, তিনি যখন বাড়ি পৌঁছেছেন তখন তার মাথার চুল শুকিয়ে গেছে, এমন বৃষ্টি হয়েছে। তো এখন আজকে একটু বাদে মামুন চলে আসলে তখন তো আমাকে উঠে যেতেই হবে আমার সুখের ঘর ছেড়ে। ওই ঘরটায় টুকু পড়ছে, যেহেতু ওর সামনে শুয়ে নাক ডাকাতে পারছি না, বাই চান্স যদি আবার নাকটাক ডেকে ফেলি তখন আমার মুশকিল, সেজন্য ওই ঘরটায় যেতে পারছি না। আর টুকুর কালকে বিট গাজরের তরকারিতে ভীষণ বিরক্ত হয়েছে, তার বক্তব্য যে আমাকে এরকম করে পেন করবে না, এরকম মানে এরকম সবজি আমাকে দেবে না। আর কালকে মাসি ওটা ভালো বানায় উনি, সেটা ও বলেছে মা কালকে প্লিজ তুমি একটু মাংস করো। তো আমি ভেবেছি যে মামুন কাজে ঢুকে যাক, আমি তারপর চানে চলে যাই, চানে গিয়ে তারপর চান টান করে নিয়ে মাংসটার জন্য আজকে রান্না করে দিই। বেচারি মেয়েটা আমার খেতে চেয়েছে, সত্যিই কালকে ভালো হয়নি। আর নিচে থেকে ও আলপনা দিয়ে ডিম সেদ্ধ দেবে বলেছিল, ডিমটা হার্ড বয়েল করে ফেলেছে, হাফ বয়েল করেনি, সেটার জন্য মাথা টাথা গরম হয়েছিল তার। তো ঠিক আছে, আর কি করার, একটু উঠি, তার নিচে ঢুকে পেয়েছে, সে আওয়াজ পাচ্ছি, এখন একটুখানি উঠে তাকে ঘরটা ছেড়ে দিই এবং তারপর আমি আমার স্নানে চলে যাই। আজকে একটু অন্যরকমভাবে মাংসটা ট্রাই করবো ভাবছি। কাজু বাদাম দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো খোলায়, একটু নেড়ে চেড়ে তারপর সেটাকে পেস্ট করে নেব। তারপরে সেই পেস্ট হয়ে যাওয়ার পর, পেস্ট মানে একটু গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যাবে, যেহেতু এর মধ্যে কোনো জল দেবো না প্রাথমিকভাবে, সুতরাং এই একটা ধুলো ধুলো মতো ব্যাপার তৈরি হবে। তারপর সেটা যখন তৈরি হবে তার উপর দিয়ে আর একটা টমেটো দিয়ে আবার একটুখানি পেস্ট করে নেব। এটা আমি ইউটিউবে দেখেছি একজনকে করতে, সেটা দেখে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল, সেই জন্য ভাবলাম যে আমি নিজেও একদিন ট্রাই করে দেখি। তবে ভালো খেতে হয়, এটা ঘটনাই। এরপরেও আরেকবার করবো, এরকম আরেকবার না, বেশ কয়েকবার করবো। তো যাই হোক, তারপর আবার তেল দিয়ে দিলাম, তারপরে আলুগুলোকে ভেজে তুলে নিই। যিনি ব্যাপারটা করেছিলেন তিনি আলু ছাড়াই করেছিলেন, কিন্তু আমার মেয়ে একটু আলু দিয়ে খেতে ভালোবাসে, তাই জন্য আলুটা ভেজে তুলে নিচ্ছি। তারপরেতে আর খুব সাধারণভাবেই রান্নাটা হবে, একটু পেঁয়াজটা এরকমভাবে কাটতে হবে, লম্বা লম্বা করে যেরকমভাবে পেঁয়াজটা কাটি সেরকমভাবে না, এইরকমভাবে পেঁয়াজ কাটতে হবে। তো যাই হোক, তারপরে দিয়ে অন্যান্য সমস্ত মশলাপাতি যেটা দেওয়ার সেটা দিতে হবে, শুধু জিরে গুঁড়ো যেটা দিই সেটা পড়বে না, মানে ধনে গুঁড়ো সব কিছুই পড়বে, জিরে গুঁড়োটা পড়বে না। তো একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর নুন হলুদ অন্যান্য মশলা আদা রসুন বাটা সবই পড়বে। তারপরে যখন মাংসটা দিয়ে মোটার উপর কষাও হয়ে যাবে, তার উপর দিয়ে ছড়িয়ে দেবো যে বেটে রাখা মশলাটা। তারপর সেটা ফুটবে, ফোটার পর ওপর দিয়ে ছড়িয়ে দেবো গরম মশলা আর ধনেপাতা। কাসুরি মেথি দিলেও হয়, তবে বুম্বাদা কাসুরি মেথিটা খুব একটা পছন্দ করে না, যার ফলে কাসুরি মেথি দেবো না। আজকে রান্নাটা আমি গোটাটাই ভেবেছিলাম কড়াইতে করব, কিন্তু এরপর ভিডিওটা আধখ্যাঁচড়া হয়ে রয়েছে, পুরোটা এডিট কমপ্লিট হয়নি, সেটাকে এডিট করতে হবে, পাবলিশ করতে হবে, মেয়েটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে দিতে হবে। সেই জন্যেতে আমি এটাকে আবার ট্রান্সফার করে দেবো প্রেশার কুকারে। যদিও আমার যেন মনে হচ্ছে রান্নাটা কড়াইতে করলেই বেশি ভালো হয়, কিন্তু ঠিক আছে, এক আধ দিন হতেই পারে। পরে যেদিন করব সেদিন পুরোটাই একটু সময় নিয়ে কড়াইতেই করব। যেদিন আমি মাংসটা কিনে এনেছিলাম সেদিনকে রেগুলার পিসের সাথে একটু তন্দুরি পিসও করে এনেছিলাম, তার মধ্যে একটা পিস দেখুন ভুল করে এখানে পড়ে গেছে। এটাকে আবার একটু তুলে নিয়ে তারপর একটু পিসটা মতো আর একটু করে নিতে হবে, তারপর আবার দিতে হবে। যাই হোক, এখন সেই পিসগুলো আবার ছোট করে নিয়েছি, নিয়ে তারপর এখন রান্নাটা করছি।
আজকে একটা চিত্তির দিন বটে, সত্যি কথা। আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম, তারপরে ভিডিওটা এডিট করে পাবলিশ করতে গেলাম। পর 3বার এডিট করে পাবলিশ করলাম, মানে এডিট করার পরে সেটা এক্সপোর্ট করার পর ভিডিওতে তো কনভার্ট হয়ে গেল, তারপর পাবলিশ করতে যাচ্ছি, পুরো 100% ভিডিও ইয়ে হয়ে যাচ্ছে, তারপর আর কিছুতেই সেটা দেখাচ্ছে না। এই করে 3rd টাইম যখন করলাম তখন দেখলাম হলো, হওয়ার পরে ঠিক আছে মনিটাইজেশন অন করে দিয়ে তারপর আমি টুকটাক এটা ওটা করতে গিয়ে দেখছি ভিউজ নেই, জাস্ট ভিউজ নেই। মাথা টাথা খারাপ। তখনও যখন আমি ভিডিওটা দিলাম তখন হচ্ছে 3টে, তারপরে তো আমি এদিক দেখছি ওদিক দেখছি, কারোর কাছে সেরকম কোনো নোটিফিকেশন পাচ্ছি না। কি হলো এইরকম কেন হলো? তখন আবার ভাবছি এর আগে এরকম হয়েছিল, কিন্তু যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো ক্রিয়েটার জানাচ্ছেন যে তাদের সাথে এটা হচ্ছে, টেনশনটা কী পরিমাণ হয় একবার ভেবে দেখুন। তো সেটাই হয়েছিল, খুবই খারাপ সময়টা গেছে। তারপরে আমি ডিসাইড করলাম যে না, আজকে পরে অবশ্য আমার মৌয়ের সঙ্গে কথা হলো। মৌয়ের দেখলাম লাইভটা, তখন মানে ও জাস্ট লাইভটা শেষ করছে তখনই আমি দেখতে ঢুকলাম, তখন আর দেখতে পেলাম না। পরে ওই লাইভটাও আর খুঁজে পাচ্ছিলাম না, পরে ওর সাথে কথা হলো। তো ঠিক আছে, ওই ভিডিওটা আর আজকে দিচ্ছি না, ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি আজকে। ওটা আমি কালকে আবার একদম সকাল 6টার সময় আপলোড করবো। আর আমি যেটা বুঝতে পারছি যে সকাল সকাল যারা ভিডিও দিয়ে দিয়েছে তাদের আজকের ডেটে ভিডিওর রিচ অনেক বেশি, হ্যাঁ মানে রিচ আপ। আর যারা ওই 3টের পরে বা 2:30টার পরে যারা ভিডিও দিচ্ছে তাদের ভিডিওস ডাউন, ভীষণ ডাউন। তাই আমি বুঝতে পারছি এখন থেকে ভিডিও দিতে গেলে না সকাল সকালই দিতে হবে, এই বিকেল করে ভিডিও দিলেই এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো আজকে ভিডিওটা মানে যেটা আমি দিয়েছিলাম সেটা সকাল 6টায় দেবো। একটু করে পরীক্ষা কেমন হয়েছে সে ব্যাপারে আর কি জানিয়েছি। তো একটু বাদে আমি যাব হচ্ছে লাইভে, বসবো লাইভে। তারপর সেখান থেকে লাইভটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমাকে একটু বেরোতে হবে, কয়েকটা জিনিস আমার একেবারে লাগবে। তো দেখি কি হয়, মানে নেই, মানে নিঃশেষ। ডিম ভাত শেষ হয়ে গেছে, চা পাতা শেষ হয়ে গেছে, সার্ফটা প্রায় বাড়ন্ত। তো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসও, গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছে, সেগুলো সব লাগবে। এদিকে আমার পায়ে আবার কি হয়েছে কে জানে, এই বাঁ পায়ের মানে হাঁটতে পারছি না, জায়গাটা পায়ের গোড়ালির ওই দিকটায় মনে হচ্ছে মুচকে গেছে না কি হয়েছে, একেবারেই মানে হাঁটতে অসুবিধা হচ্ছে। রিক্সা নিয়ে যেতে হবে আজকে, আমার কিছু করার নেই। জোয়ান মুখে চিবোতে বেরোচ্ছি, একটু রাতই হয়ে গেল। তো ঠিক আছে, একটা দিন হয় বটে, বোঝাই যায় যে বড্ড খারাপ দিন। একে সারা দেহ জুড়ে এত পরিমাণ ক্লান্তি, কোথা থেকে এত ক্লান্তি এলো কে জানে। তারপর আবার ইউটিউবে বিভ্রাট, তারপর আবার পায়ে ব্যথা, ছেঁড়া বেড়া অবস্থা সব মিলিয়ে বেরোতে রাতই হয়ে গেল একটুখানি। লাইভটা শেষই তো হলো 8টার সময়, কাজে তারপরে বেরোচ্ছি। পাটা খুব যন্ত্রণা করছে, কিন্তু হেঁটে হেঁটেই যেতে চাই। রিক্সায় চললেই এখন 20 টাকা করে লাগে, ফেরারটা রিক্সায় আসবো। 2টো পিঠ এখান থেকে হাতিমোড় যাতায়াতে 40 টাকা, বড় গায়ে লাগে। খুব আতান্তর হলে তো আর কিছু করার নেই। তো ওপরে মৌরি খেয়ে এসেছি, এসে আবার হঠাৎ ইচ্ছা করছে আলপনা দিকে। বললাম আলপনা আমাকে একটু পান দাও না, আলপনা এখানে একটু পান সেজে দিচ্ছে। হাঁটতে বেরোনোর আগে ভয় করছিল পাটা ব্যথা, হাঁটতে বেরিয়ে আবার বাম্পার লাগছে, ভালোই লাগছে। দেখি টুকটুক করে আরামবাগে ভেবেছিলাম হাতিমোড় থেকে মোটাটার দোকান থেকে সব কিনে নেবো, না আরামবাগে যাই, একটু বেশি হাঁটা হবে। অল্প ব্যথা লাগছে, মনে হয় না তেমন কিছু হবে। তো যাই হোক, ওখান থেকে কিনে হেঁটেই বাড়ি আসবো। হাঁটার লোভটা সামলাতে পারলাম না কেন জানেন তো? কারণ আমাদের বাড়ি থেকে হাতিমোড় পুরো 1 কিলোমিটার নয়, কিন্তু আরামবাগটা আমাদের বাড়ি থেকে একদম কাঁটায় 1 কিলোমিটার। তার মানে যদি যাতায়াত হেঁটে হেঁটে করতে পারি তাহলে বেশ 2 কিলোমিটার হাঁটা হয়ে যাবে। হয়ে গেল মোটামুটি 2 কিলোমিটার হাঁটা হয়ে যাবে বাড়ি পর্যন্ত পৌঁছালে। ভালোই লাগছে, এখন আর অতটা ব্যথার অনুভূতি হচ্ছে না। সিঁড়ি দিয়ে নামতে কষ্ট হচ্ছিলো, কিন্তু সমতলে হাঁটছি তো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, খুব সচেতনভাবে হাঁটছি, এটা ঠিক, যাতে স্টোন চিপসে পা লেগে হোঁচট না খাই বা এইসবগুলো, সেগুলোও করছি, এটাও ঠিক, কিন্তু অসুবিধা এখন অবধি হচ্ছে না। যাই হোক, বাড়ি প্রায় চলেই এসেছি। আমাদের মিনামাসির আজকে আমাদের বাড়িতে কাজ করতে গিয়ে হাতটা কেটেছে। নতুন ধার করা যে বটি ছিল না, তাতে করে ওইখান থেকে এটা কি একটা আনতে গেছিলো, বটিটা নিচু করাই ছিল, মানে আর করা ছিল। এভাবে হঠাৎ করে হাতটা লেগে ছোট্ট একটু হলেও বেশ গাঢ় হয়ে কেটে গেছে, মানে ডিপ হয়ে। তো ওকে বলা হয়েছে যে তুমি টিটেনাস নেবে, পয়সাও দিয়ে দেওয়া হয়েছে। তো নিল কিনা সেটা ফোন করছি, ফোন রিসিভ করছে না, ধরছে না। ও বলেছে যে কালকে আমি এরকম, আমার কত কাটে, প্রায় দিনই কাটে, রোজই কাটে, এরকম একটা কথা বলছিল। হ্যাঁ, আবার নিবো ইঞ্জেকশন, ভয় পায় ইঞ্জেকশন। তো যাই হোক, বলে দিলাম আচ্ছা দাও, তুমি যখন দিচ্ছ টাকা, মানে এটাই, তাহলে দেখি নিতেও পারি নাও পারি, এরকম একটা বলছিল। তো আজকে যদি ইঞ্জেকশন নেয় তাহলে কালকে আসার সম্ভাবনা কম। তবে ভাবভঙ্গি দেখে খুব একটা মনে হলো না, আবার বলেও দিয়েছে যে যদি সুই না নিই তাহলে তোমাকে টাকা দিয়ে দেবো ফেরত। তো দেখি মানে ও কী করে। কিন্তু আজকের দিনের জন্য সমস্ত বাসনকোসন মেজে রাখাটা উচিত ছিল আমার, কিন্তু আমি প্রেশার কুকারটা এখন মাজতে পারলাম না। আমার খুব শরীর খারাপ লাগছে আজকে, আসলে প্রচণ্ড স্ট্রেন হয়েছে, ভীষণ। তো
তো যার ফলে ওটা সকালবেলায় উঠে মাজবো। আপাতত ভিজিয়ে রেখে দিলাম আমার প্রেশার কুকারে। আমার হাজব্যান্ড মেয়ে সব সেদ্ধ ভাত খেয়েছে, ওটা এক্ষুনি মানে ভিজিয়ে দিয়েছি। কিছুক্ষণ না ভিজলে ওটা ঠিক তোলাটাও মুশকিল। হাঁড়ি টাড়ি সব মাজা হয়ে গেছে, কিন্তু ওইটাই এখনও পর্যন্ত বাকি আছে। তো কালকে আমি একটা ব্লগই দেবো, দুটো ব্লগ আমি দেবো না, কারণ যেহেতু আজকে আমি লাইভ করেছি, কালকে আমার মনে হচ্ছে না দুটো ব্লগ দেওয়ার প্রয়োজনীয়তা আছে। এই ব্লগটাকে আপনারা দেখবেন হচ্ছে পরশু দিন, কালকের দিনের একটা ব্লগই থাক সকাল 6টার সময়। সেই ব্লগটা যেটা আজকে দিয়ে আমি ডিলিট করে দিয়েছি, সেই ব্লগটাই কালকে দেবো। তো তাহলে কালকের দিনটায় আজকের ব্লগটা আমি কন্টিনিউ করছি, কারণ আজকে এখনও আমার ভীষণ শরীর খারাপ লাগছে। আমি এই জলটা খেয়ে আজকে আর ওই ফ্যাট কাটার কি একটা ড্রিঙ্ক সেটা আর খাচ্ছি না। খুব ঘুম পেয়েছে। যাই হোক, সব মিলিয়ে মিশে দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে সকালবেলা। একটু বাদে করবো। তোমার হাত কেমন আছে? শুনিস টিনে কাটলে শুই দেওয়া যায়। বাবা মাঝি কত জানে, বাবা রে দেয়নি, ইঞ্জেকশন দেয়নি। যাই হোক, নমস্কার, সুপ্রভাত। আজকে সকালবেলায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার সকাল থেকে উঠে আমি সকালবেলায় বর যখন গেল তখন উঠে বোধ করলাম আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা আজকে। ভাগ্যেস আজকের দিনে আমার এডিটিং বলুন বা ব্লগ বলুন এইসবগুলো দেওয়া থেকে ঈশ্বরই আমাকে মুক্তি দিয়েছেন। যা হয় সেটা ভালোর জন্যই হয়। আজকের দিনটা ছুটি যদি না পেতাম তাহলে একটু কষ্ট করে কাজ করতে হতো। এর থেকেও অনেক সময় হয়তো বা কষ্ট হয়েছে, কাজ করেছি, কিন্তু যাই হোক যেটা আজকের দিনে হয়েছে সেটা ভালোই হয়েছে। আমি ভালোই আছি আজকে ব্লগটা না দিতে পেরে। তো আমাদের মামুন কালকে ওই জানলা টানলাগুলো আমি বলেছিলাম ঝেড়ে দিতে, তো ও পারেনি। ওর বাচ্চা খুব খ্যান খ্যান করছে। কালকে এসে বলেছিল যে এক্সট্রা কাজ করতে পারবো না মামি, কারণ আমার মেয়েটা খুব কাঁদছে। তা সেটার জন্য বললাম ঠিক আছে থাক। তা আজকেও করতে পারলো না, বললো আগামীকালকেও অবশ্যই করে দেবে। আজকে করতে পারলো না ওই মেয়ের জন্যই। ঠিক আছে, হতেই পারে এরকম। তার এদিকে চতুর্দিকে ধুলোয় ধুলোয় অবস্থা খারাপ। আমার গাছগুলোও তো ঠিক আছে, তাও প্রত্যেকদিন জল হচ্ছে। গ্রিল, ওরে বাপ রে বাপ, কবে যে শিলিগুড়িতে একটু বৃষ্টি হয়। বৃষ্টি না হলে আমি খেয়াল করেছি ডেঙ্গুর মশার উপদ্রব বাড়ে। চতুর্দিক থেকে মাইকিং করতে করতে যায়। আমার ছোট কাকা শ্বশুর চিৎকার করছে, এই যে ছোট কাকা। তো যাই হোক, যেটা হচ্ছে যে ওই ডেঙ্গুর জন্য খুব মাইকিং টাইকিং হচ্ছে। এই বৃষ্টি হবে, উপচে যাবে সব কিছু, মানে ওই ড্রেন ফ্রেন একটুখানি ভর্তি ভর্তি হয়ে যাবে, তখন দেখবেন ডেঙ্গুর মশার প্রকোপ কমে যাবে। কিন্তু যখনই আমি খেয়াল করছি শিলিগুড়িতে বেশ অনেক মাস ধরে বৃষ্টি নেই, এই ডেঙ্গুর মশা বাড়বেই বাড়বে। আমি এই ডেঙ্গুর জন্য এত মাইকিং ফাইকিং, এই জন্য এখান থেকে গোলাপটাও ফেলে দিয়েছি। এটা খালি করে দিয়েছি ভাই। এই যে এখনো জলটা একটু পড়লো, কারণ বলা যায় না, সামান্য একটু ফুলদানিতেও যদিও জলটা বদলে বদলেই রাখছিলাম, কিন্তু এমনিতে গোলাপটা শুকিয়েও গেছিলো। তাছাড়া ভেবেছিলাম অন্য কিছু একটা ফুল টুল রাখবো, তো ভাবলাম থাকবে বাবা, একদিন দুদিন যদি আবার জল বদলাতে ভুলে যাই, সেই জন্য ওটা দেখে কাজ নেই, থাক। তো এখন যেটা হয়েছে যে মিনামাসি একটু বাদে বেরিয়ে যাবে, তারপরে মিনামাসি চলে গেলে পরে আমি আজকে শিম ধনে পাতার রান্নাটা করব, আর সেটা আজকে শর্টসে দেবো, আজকে বা কালকে যাই হোক শর্টসে দিয়ে দেবো। তো ঠিক আছে আপাতত, তাহলে আমি এখন একটু স্নান করে নিই, তারপর কথা হচ্ছে। আজকে বেশ একটু ধীমে ধীমেই দিন যাচ্ছে। একটা জিনিস আপনাদের যেহেতু দেখিয়েছি, সেহেতু আপনাদের একটা জিনিস বলে দেওয়াটা কর্তব্য আমার মনে হলো। আউচ, দেখুন কাণ্ড। সেটা হচ্ছে এই যে এই লোবান ধূপ, এটা কিন্তু কেউ কিনবেন না অ্যামাজন থেকে। আমি এটা কালকে প্রথমবার জ্বালিয়েছি, জ্বালিয়ে এটার গন্ধটা আমি যেটা বুঝতে পারছি একদম ওই মশার ধূপকাঠিগুলো হয় না, একদম সেই রকম। কিছুক্ষণের মধ্যে ঘরে মানে থাকা যাচ্ছে না, তো দুর্গন্ধ ছড়াচ্ছে। তো এগুলো যেহেতু 3টে এসেছে, প্রচুর পরিমাণে এসেছে, এগুলো কি করে শেষ করব সেটাই ভাবছি। ফেরত দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম, ফেরত হবে না যেটা বুঝতে পারছি আমি। তা সুতরাং এটাকে শেষ করতে হবে। এই লোবান ধূপের জন্য কিন্তু সেরা হচ্ছে লোকাল মার্কেটের ধূপগুলো, যেগুলো আমি কিনেছি কয়েকদিন আগে, আপনাদের দেখিয়েওছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে পতঞ্জলির এটা অনলাইনে পেলে এটা নিতে পারেন, এই যেটা। আর আমাকে এই ধূপটা ইয়ে থেকে দিয়েছে, লোকাল মার্কেট থেকে দিয়েছে। এইটা অরিজিনাল। মহাবীর স্থানে হনুমানজির যে মন্দিরটা, সেখানে আমি এই গন্ধটাই পেয়েছি, সুতরাং এইটাই কিন্তু অরিজিনাল। এটা বেশ সুগন্ধ ছড়াচ্ছে এবং একটা পজিটিভ জিনিস দিচ্ছে। আর এটা ঠিক উল্টো হচ্ছে, অন্নপ্রাশনের ভাত উল্টে আসছে। সেই জন্য প্লিজ আমাকে দেখে কেউ এই লোবান ধূপের অর্ডার দেবেন না, কেউ দেবেন না, আমি অনুরোধ করছি আপনাদের সবাইকে। নাহলে এটা যেদিন সেদিন দেখিয়েছি, এটার তখনও তো ব্যবহার করিনি,
এটা রিভিউ যদি দিতে হয় তাহলে অত্যন্ত খারাপ। আমি কিন্তু রিভিউ দেখেই কিনেছি। এখন রিভিউতে সবাই তো ভালো ভালোই বলেছিল, সেই জন্যই দেখেছি, স্টারও ছিল। কিন্তু কেন যে এটা এত বাজে গন্ধ, তা কি আমার নাকের গন্ধটা তাদের সাথে মিলছে না? কিন্তু এই যে আমার হাজবেন্ড যে কতগুলো ধূপকাঠি কিনে এনেছিল, এই যে মশা মারা ধূপকাঠি, এই মশা মারা ধূপকাঠি একদম হুবহু এক গন্ধ। এই যে আজকে শিম ধনে পাতা রান্না করব, সেই জন্য এটা আমার একার জন্য এইটুকু শিম নেওয়া হয়েছে। শিমগুলো যদিও মোটা মোটা কেনা শিম, আর এগুলো হচ্ছে আমাদের গাছের 3 তলার ইয়ের শিম আর কি, 3 তলার গাছের শিম আলমারি পেড়ে দিয়ে গেছে। আর এইটুকুর জন্য ধনে পাতা লাগবে। এইটা আমি আমার বড় ভিডিওতে দেবো না, এটা আমি শর্টসে আপলোড করবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে রান্নাটা হয়ে যাওয়ার পর। অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করছি। আজকের দিনে আমার একটু এরকমভাবেই ব্লগটা আমি করছি, একটু ছেঁড়া ব্লগ, যাতে করে মানে কি বলবো, একটা দিন ছুটি পেয়ে সে ছুটিটাকে পূর্ণভাবে উপভোগ করার মতো একটা ইচ্ছা সত্যি কথা তৈরি হয়েছে। তো এই জায়গাটাতেই বসে প্রত্যেক দিন বোধিসত্ত্ববাবু ব্লগ করেন, যারা আমার ব্লগ করেন মানে ভিডিও করেন। তো যারা ওনার ইয়েটা দেখেন, মানে ভিডিওগুলো দেখেন, অ্যাকচুয়ালি ওটা আমারই চ্যানেল, তো তারা নিশ্চয়ই এই লোকেশনটা আপনাদের পরিচিত হয়ে গেছে। দাঁড়ান ট্রাইপডে রেখে কথা বলি, হাতটা ব্যথা করে, আমি এভাবে নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারি না। আজকের দিনটা এরকমভাবে একটু ব্লগ করলাম। সেই যে দুপুরবেলায় আপনাদের দেখিয়েছিলাম যে আমি শিম ধনে পাতা রান্না করছি, সেটা নিশ্চয়ই শর্টে আপনারা এতক্ষণ পেয়ে গেছেন। ছুটি তো আমরা নিই না সাধারণত, পাই না এটা বলা ভুল, আমরা নিই না সাধারণত। তো আজকে যেহেতু সকাল 6টায় একটা ব্লগ পাবলিশ করেছি, সেটা যদিও কালকের ব্লগ, কিন্তু কালকের দিনটাও আমার পুরোপুরি শুকনো যে সেটা নয়, কারণ আমি কালকে একটা লাইভ করেছি। আর আজকের দিনে যেহেতু একটা ব্লগ আমি সকালবেলাতে দিয়েইছি, সেহেতু আজকের দিনটাতে আমি বিকেলবেলায় যে ব্লগটা পাবলিশ করতে পারতাম সেটা আর করিনি, সেটা আমি আগামীকালের জন্য রেখে দিয়েছি। একদিনের কন্টেন্ট যেহেতু আছে আমার কাছে মোটের ওপর, সেজন্য আজকের দিনের ব্লগটাকে আমি একটুখানি এরকমভাবেই করেছি। এইভাবেই আমরা ছুটি নিচ্ছি বা ছুটি উপভোগ করছি। তবে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। আজকের দিনের জন্য আমি একটু বিশ্রাম পেয়ে আমার ভালোই লাগছে। তো আশা করছি আমার দর্শক বন্ধুরা তারা নিশ্চয়ই আমার দিকটা বুঝবেন এবং আজকের দিনের একটু ছেঁড়া ব্লগকে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কালকে থেকে আবার গতানুগতিক ধারায় নিয়মিত ব্লগ আমি যেরকমভাবে একটা দিন পুরো দিনটা আমার ভার্চুয়াল ডায়েরিতে ধরে রাখি সেরকমভাবে রাখবো। আজকে যেটা ব্লগ আপনারা দেখবেন, এই মুহূর্তে যেটা দেখছেন, সেটা পরপর 2 দিনের জুড়ে দেওয়া একটা ব্লগ। তো যাই হোক, এখন যেটা বলা সেটা হচ্ছে মায়ের শরীরটা ভালো নেই, মায়ের গলাতে একটু ব্যথা ট্যাথা মতো হয়েছে। তো সেগুলো নিয়ে মা একটু চিন্তিত, বেশ অনেকদিন থেকেই হয়েছে, এবং একটু জিভে ঘা হয়েছে, মুখে ঘা হয়েছে, সেটা আর কি। তো সেটা সারছে না, ব্যথাটা হচ্ছে। তা যার ফলেতে মার ইএনটি ডাক্তারের প্রতি মার একটা ভীতি রয়েছে, যার জন্য আমি মাকে বলেছি যে মা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন এখনো পর্যন্ত। তো আমি 2-3 দিন দেখো, যদি না কমে তাহলে কিন্তু ডাক্তার দেখাতেই হবে, এবং সেক্ষেত্রে ইএনটি যদি দেখান তাহলে হয়তো বা ইএনটি তেমন কিছু দেবেন না, কিন্তু ওই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে ইএনটির প্রতি মায়ের একটা ভীতি রয়েছে। তা সেক্ষেত্রে আমি বলেছি তাহলে আমি তোমাকে একদিন গিয়ে নিয়ে আসবো, যেদিন যাবো সেদিনই গিয়ে নিয়ে চলে আসবো, তারপর শিলিগুড়িতে নিয়ে এসে তোমাকে আমি ডাক্তার দেখাবো। হয়তো বা ওষুধে কিছু হবে না, মানে সাইড এফেক্ট কিছুই হবে না, কিন্তু কোথাও না কোথাও মানসিক একটা ব্যাপারও তো রয়েছে, বয়স হয়েছে। তো আমি সেটা তো মা এই যাত্রায় দেখছি খুব একটা আপত্তি করছেন না। তো যে দেখি কি হয়, 2-3 দিন দেখি এসবগুলো। তো আবার এটাও ভাবছেন যে মেয়ের আমার পরীক্ষা চলছে। আমি বললাম মা ওকে তো আমার পড়াতে হচ্ছে না, আমার মেয়ের এর পরে যেদিন পরীক্ষা আছে সেটা মিটে গেলেই মা ততদিনে 2-3 দিন যদি হয়ে যায়, হ্যাঁ হয়ে যাবে, মা কি গতিক বুঝছেন সেটা বুঝি, তারপরে মা আমাকে সিদ্ধান্ত দেবেন। তো আমি জোড়াজোড়ি করছি যে মাকে আমি এই যাত্রায় নিয়ে আসি, নিয়ে এসে যেদিন নিয়ে আসবো তার পরের দিনই ডাক্তার দেখাবো, দেখি ডাক্তার কি বলেন। ওষুধ দেবেন, তার বেশি কিছু হবে না, কিন্তু তবুও সেটা শিলিগুড়িতে হওয়াটাই কাম্য। এবং আমার কোনো অসুবিধে নেই, বারবার করেই আমি মাকে বলি মা আমার তো কোনো সমস্যা নেই, তুমি কেন আমার কাছে আসতে চাও না। তা ওই আর কি, নিজের বাড়ি নিজের ঘর, এই আর কি, এছাড়া অতিরিক্ত আর কোনো কারণ নেই। তো আর মায়ের কথা এত বেশি কথা বলেন যে মার যে একটু গলাটা বিশ্রাম হবে, মার তো সেটা হয় না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। একদিন দুপুরবেলাতে মা দুপুরবেলায় ভাত খেয়ে শুয়েছেন, খুব ঘুম পেয়েছে, অনেক ভোরবেলা 4:30-5টায় ওঠেন। তো দুপুরবেলা একটু না শুলে হয় না, তো তখন খুব ঘুম পেয়েছে, সেরকম একটা অবস্থায় মা শুতে যাচ্ছেন, তখন একজন ফোন করেছেন। সে আমার মায়ের এক কাজিন বোন। ফোনটা ধরে মা প্রথমেই ফোনটা ধরে, উফ তুই এই সময়টা ফোন করলি, কি ঘুম পেয়েছে, তুই এখনই ফোন করলি। হ্যাঁ, তো সে উল্টো দিক থেকে সম্ভবত এই মা সেই ফোনটা রেখে দিতে চাইছিলেন। তো মা বললাম আমার ঠিক আছে, করলি যখন তখন নিয়ে একটু কথা বলি। তা আমি মাকে এবার একটু ইশারা করে বললাম যে মা এবার ঘুমো, মাসিকে বলো তুমি ঘুম থেকে উঠে আবার রিং ব্যাক করছো। তো সেই মাসির আবার ওই সময় থেকে অনন্ত সিরিয়াল দেখা শুরু হবে। হ্যাঁ, আর 9টা-9:30 পর্যন্ত এক নাগাড়ে সে দুপুরে ভাত খাওয়ার পর থেকে উঠে শুধু সন্ধ্যাবেলা চাটুকু করবার জন্য উঠবে, তাছাড়া সে সারাক্ষণ সিরিয়াল দেখবে, এরকম একটা কথা বলতেই পারো তুমি। তারপর
তা সে বলছে হ্যাঁ। তারপর আমি 45 মিনিট পর নিচে এসে দেখছি মা একইভাবে বসে এরকম করে দুলে চোখটা বন্ধ করে ঘাড় করে অনর্গল কথা বলে যাচ্ছে। উল্টো দিকে মা সে কম বলছেন, মাই বলছেন বেশি। এইটা হচ্ছে আমার মায়ের একদিনের ঘটনা না, এটা প্রায় দিন। কেউ যদি ফোন করলো 8 ঘন্টার কমে তো কোনোভাবেই না। এখন আমি মাকে আজকে বকা দিয়েছি যে মা এই যে এখন তুমি আমার সাথে কথা বলছো, এবার ফোনটা রাখো, এবার ফোনটা রাখো, আর কথা বলো না, একটু গলাটাকে বিশ্রাম দাও। গলা ব্যথা করবে না কেন? তারপর ফোনটা রেখে দিয়ে 3-4 মিনিটের মধ্যে আবার ফোন। এখন একটা কথা তোকে বলতে ভুলে গেছি, বুঝলি? বলে সেই কথাটা না বলে লেজা মুড়ো শাখা প্রশাখা উপশাখা অনুশাখা কত কথা বলে ফেললো। বলে তারপর শেষ পর্যন্ত ভুলেই গেল যে কি বলতে ফোন করেছিল। আমি তোমার মনে করে দিলাম ওই কথাটা তুমি শুরু করেছিলে যেটা তুমি আমাকে বলতে ভুলে গেছিলে, এবার বলবে। হ্যাঁ 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 বলে তারপর সেটা বলে ইতিমধ্যে দেখছি প্রায় 7-8 মিনিট মার কথা বলা হয়ে গেছে। আমি বললাম মা শোনো প্লিজ, এবার ফোনটা তুমি রাখো, এত কথা বলো না। হ্যাঁ 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 ঠিক 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 বলে তখন ফোনটা রাখো। তো এইরকম হলে গলার ব্যথা কী করে সারবে বলুন? এক হয় যে মার কাছ থেকে ফোনটাকে নিয়ে চুপ করে সুইচ অফ করে রাখা বা এরোপ্লেন মোড অন করে। মা তো বুঝতে পারবে না স্মার্টফোনে এটা মাকে শিলিগুড়িতে এলে এটা করতে হবে। যখনই মার আমি দেখবো ভাত খাওয়া হয়ে গেছে দুপুরবেলাতে, এবার মায়ের বিশ্রামের সময়, বা মার আমি বুঝতে পারছি মার না একটু বিশ্রাম লাগবে, জানেন তো, হাওয়া বদলও প্রয়োজন, বিশ্রামও প্রয়োজন, তখনই আমি কী করবো বলুন তো, টুক করে মায়ের এরোপ্লেন মোডটা অন করে দেবো যাতে করে কেউ না ফোন করতে পারে। তারপরে ফোন করলে দেখুন পরে তো নোটিফিকেশন আসবে, মেসেজে আসবে, মাকে দেখে দেখে বলবে মা এই সময়টা দেখো কেউ একটা ফোন টোন করেছিল, তখন মা হয়তো রিং ব্যাক করবেন। কিন্তু বিশ্রামের সময় কেউ ফোন করলে এই বয়সে খুব কঠিন ব্যাপার। আর সে যে কথা বলতে শুরু করলে আর বন্ধ করতে পারে না, এইটা একটা মুশকিল। তো যাই হোক, প্রয়োজন আছে মাকে আমার নিজের কাছে নিয়ে এসে অন্তত দিন 15-20 রাখার, সত্যি প্রয়োজন আছে। আর সত্যি যদি মা আসেন এবং মায়ের সাথে যদি আমরা আবার জগন্নাথ ধামে যেতে পারি, তার থেকে তো ভালো আর কিছু হতে পারে না। তো ঠিক আছে, দেখা যাক কী হবে। সব মিলিয়ে যা হবে সবই আপনাদের সামনেই হবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের দিনের ব্লগ শেষ করতে চাই। তো আপনাদের সাথে কাল দেখা হচ্ছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ